ম্যাচের শুরুতে তো মোটামুটি আহ, আমাদের কন্ট্রোলে ছিল, কিন্তু ওদের যখন 6 উইকেট বা 7 উইকেট পড়ে গেল, 250 রানের মতো স্কোর ছিল, তখন হয়তো টেলকে আমরা অনেকেই আশা করছিলাম হয়তো আমাদের যে বোলিং স্ট্রেংথ আছে সেটা হয়তো টেলকে 300 রান বা অ্যারাউন্ড 300 রানসের মধ্যে আটকে রাখতে পারবে। আনফর্চুনেটলি পেস বলাররা যথেষ্ট ভালো বল করলো, সেই সময় স্পিনারদের যে রোল প্লেটা আশা করেছিলাম সেই সময় পুরনো বলে সেটা সেভাবে পায়নি। স্পিনাররা সেইভাবে প্রথম ইনিংসে চাপটা দিতে পারেনি, যে কারণে বিপক্ষ দলের ক্রেডিট ডেফিনেটলি আছে, তারা ওখান থেকে এত বড় পার্টনারশিপ করেছে। বাট আমার মনে হয় আমাদের সুযোগ ছিল ওদের প্রথম ইনিংসটাকে আরও ছোট করে রাখার, তাতে যেটা হতো যে আমাদের জন্য খেলাটা সহজ থাকতো, টার্গেটগুলো সহজ থাকতো। শেষে এসে আমাদের যে এত বড় একটা টার্গেট চেস করতে হচ্ছিল, কারণ ফোর্থ ইনিংসে 300 350 ইজ এ গুড টার্গেট, তো সেটা করতে হতো না আমাদেরকে, এবং ওয়েস্ট ইন্ডিজও তুলনামূলক আরও অনেক চাপে থাকতো। স্যার, সেকেন্ড ইনিংসে আপনি কি এক্সপেক্ট করেন? মানে আমাদের দলের কোনো চেঞ্জ দরকার আছে কিনা? যদিও আপনি ওখানে ম্যানেজমেন্টের পার্ট না, তারপরেও দলের চেঞ্জ দরকার আছে কিনা, যেখানে হয়তো ওপেনিং এবং স্পিনও আপনি যেটা বললেন পেসটা ভালো করছিল, স্পিনও কমানোর দরকার আছে কিনা? আপনার কাছে কি মনে হয় স্যার, দু একটা চেঞ্জ দরকার আছে কিনা সেখানে উইকেট দেখো? উইকেট ডেফিনেটলি, উইকেটটা পেস বলাররা কিন্তু সাহায্য পেয়েছে, মোটামুটি লম্বা সময় সাহায্য পেয়েছে। দ্বিতীয় ইনিংসে আমরা দেখেছি উইকেটে অফ দ্য উইকেট বল সিম করছে। সেই সেই ইয়েতে ব্যাটিং করাটা যে খুব সহজ ছিল তা নয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিং যেভাবে ফেল করছে ওখানে, আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কি অবস্থায় আছে, সেই চ্যালেঞ্জটা নিতে পারবে কি না ম্যানেজমেন্ট দল পরিবর্তনের ক্ষেত্রে। বাট দ্য সেম টাইম একটা টেস্ট ম্যাচ খেলানোর পরেই দল পরিবর্তন আনাটাও খুব খুব সুখকর না, কিন্তু সো আমরা এমন একটা জায়গায় আছি, মনে হতে পারে যে চেঞ্জটা বোধহয় করা খুব দরকার। কারো কারো ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, বেশ অনেকগুলো ইনিংসেই তারা কিন্তু ফেল করেছে, সেই দিক থেকে বিবেচনা করলে এরকম মনে আসতেই পারে। বাট পাশাপাশি এটা মনে হতে পারে যে নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কি গ্যারান্টি আছে, সে তো খেলছে না, কয়েকদিন ধরেই খেলছে না, অনেক ম্যাচই খেলছে না, তো সেক্ষেত্রে আবার পুরনো জনের কাছে যায় কিনা, এই একটা ডিলেমা থাকবে টিম সিলেকশনের ক্ষেত্রে। মানে ডিপেন্ড করবে যে ম্যানেজমেন্ট যারা আছে ওখানে তারা কিভাবে দেখে, তারা বেস্ট অপশনটা কাকে মনে করে, সেই উপরে তারা ডিপেন্ড করবে। বাট বাইরে থেকে আমরা ডেফিনেটলি ভাবতে পারবো যে এটা হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো। আমাদের টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয় যে কোয়ালিটি পেস বোলারের এগেইনস্টে আমাদের স্কিলের ঘাটতি আছে, ফিল্ড মুভমেন্ট কিংবা ইন বিটুইন থাকে, বল ছাড়বো না, ডিফেন্স করবো না, ড্রাইভ করবো, এই বিষয়গুলোতে হেজিটেট থাকবে। আমরা মানে যখন আমরা ঘরের মাঠে খেলি তখন সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আমাদের মাথায় থাকে না, মানে খুব খেলাটাকে আমরা খুব ডিফিকাল্টভাবে নেই না, খেলাটাকে সহজভাবে নেই বলে হয়তো খেলাটা একটু সহজ থাকে। যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে কোনো দলের বিরুদ্ধে হোক না কেন, সেখানে আমরা দেখি আমাদের বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের, সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে, কিভাবে তারা অ্যাপ্রোচ করবে একটা পার্টিকুলার অ্যাটাককে সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে। সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার ঘরোয়া ক্রিকেটে, সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার, একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ আমি এভাবেই খেলি, আমি ঘরে হোক বাইরে হোক আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবে আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি, যেটা হয়তো ঘরেতে আমরা ততটা করি না যত বাইরে ম্যাচ খেলার সময় করি। শান্ত যদিও বেশ কয়েকটা টেস্টে অত বেশি রান করেন, তবুও ওই জায়গাটা তিনি যেভাবে ব্যাটিং করেন, 3-এ শেষ টেস্টে 4-এও ব্যাটিং করেছেন, ওই জায়গাটা আপনি তাকে মিস করেছেন। শান্ত বোধহয় তুলনামূলকভাবে আরও আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান। ও হয়তো অনেক সময় রান করেনি, ফেল করেছে, কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারের যদি দেখি, ওর ব্যাটিং করা যদি দেখি, ব্যাট বল করা যদি দেখি, ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে, তারপর হয়তো আউট হয়ে গেছে। বাট ওই জিনিসটা খুব জরুরি, কিন্তু যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেন্সড হয়ে যাই, সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। তো ডেফিনেটলি শান্ত অভিজ্ঞতার কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতো, হয়তো আমাদের আমরা অন্য কিছু দেখতেও পারতাম। আগে যে বলতেছিলেন তখন সাহেবের একটা ডায়লগ খুবই ভাইরাল ছিল, সবসময় আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, নট দিস বিশ্বকাপ। আপনারা নতুন বোর্ড এসেছেন এবং তারা 3 সিরিজ খুবই সুচেতভাবে হেরেছেন, আপনাদের পরবর্তী টার্গেট? Very strange kind of position.
স্পেসিফিক কোয়েশ্চেনটা কি? টানা 3 সিরিজ আপনারা খুবই সুন্দর ব্যাটিং করেছেন, আপনাদের তো একটা টার্গেট আছে না, গোল আছে যে আপনাদের কোন অবস্থায় আপনারা আমরা আরো ভালো করতে চাই ডেফিনেটলি। তাসকিন প্রথমবার টেস্ট ক্রিকেটে 5 উইকেট পেলেন, 6 উইকেট পেলেন। এক কথায় যদি আমরা ছোট ছোট টার্ম ইউজ করি না, ওয়াও, ওয়ান্ডারফুল, জি স্যার, আপনি একটা আপনার টার্মটা কি তাসকিনের বোলিং দেখার পর কি মনে হচ্ছে তখন? না, ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে। ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। এই জিনিসটি আমরা প্রথমে নিচে দেখিনি, এই জিনিসটাই আমরা গত কতগুলি ম্যাচে দেখিনি। সো আমাদের চাইতে ওর জন্য জরুরি এই উপলব্ধিটা, এই বিশ্বাসটা যে ওই ধরনের বল করতে পারে। সো প্রথম ইনিংসে যদি এই বলিংটা করতে হয়তো বিপক্ষ দল আরও চাপে থাকতো। তো ওইটা দেখে মনে হয়েছে যে না, এই ফিরে আসাটা হয়তো আমাদেরকে আরো আরো শক্তিশালী করবে। ওয়াও বলার মতো না, বাট আমি মনে করেছি যে এটা আমাদের দলকে আরো শক্তিশালী করবে, সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। মাঝখানে সেই টেস্ট ক্রিকেট থেকে একটু দূরে থাকার একটা চিন্তাও করেছিল, তার কামব্যাকটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটুকু আসলে স্যাটিসফাইড আসলে? আমার মনে হয় যে ওর যদি ফরম্যাট বিচার করতে চায়, হি ইজ এ বেস্ট টেস্ট বোলার। টেস্ট বোলিংটা ওর জন্য সবচেয়ে 1 নম্বর প্রেফারেন্স হওয়া উচিত। ওর যে বোলিং ক্যাপাসিটি আছে, টেস্ট বোলার হওয়াটা সহজ ব্যাপার না কিন্তু। আমরা যদি একজন, আমি জানি না এখন হয়তো হিসাব কিতাব অন্যরকম হয়ে গেছে, T20 বা হোয়াইট বল ক্রিকেটের কারণে আমরা মূল্যায়ন করি ভিন্নভাবে, বা টেস্ট ক্রিকেট খেলে একজন খেলোয়াড় নিজেকে যে জায়গায় উঠাতে পারে অন্য কোনো ফর্মেটে কিন্তু সেটা পারে না। সো আমার মনে হয় এই 6 উইকেট ও নিজেও রিয়েলাইজ করবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বোলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে সেটা ও নিজে উপলব্ধি করবে। স্যার বোলাররা আসলে কন্টিনিউয়াসলি আমরা ব্যাটিংয়ে ফেল করি আসলে, প্রতি বছরই আমাদের একই গল্প বলতে হয়। তো আপনারা নতুন বোর্ডে এমন কোনো প্ল্যান করতে পারেন কিনা? যদি আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার কাছে মনে হয় যদি এই থ্রিতে এইটা করা যায়, 3 ফরম্যাটের জন্য 3টা একাদশ বা 3টা স্কোয়াড করে টেস্টের জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা, ওয়ানডের জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা, T20-র জন্য কিছু ব্যাটারকে প্রস্তুত করা, এরকম কোনো ইনোভেশন আপনারা স্পেসিফাই করলে ব্যাটিংয়ের জন্য আপনারা নেবেন কিনা? যেহেতু ব্যাটিংটা আমাদের সবসময় একটু না, হয়তো ওরকম করতে হবে। জিনিসটা হচ্ছে যে এখন যেটা দাঁড়িয়েছে, গত অনেকদিনে যেটা আমরা দেখেছি, আমিও বাইরে থেকে দেখেছি, হ্যাঁ, একজন ভালো খেলে, টেস্ট ক্রিকেটে ভালো খেলে এবং তার মাথায় এটাই আসে যে আমি যদি T20 খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে, আমি যদি ওয়ানডে খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে। সো আমি আস্তে আস্তে ওরকম খেলার চেষ্টা করি। ওটা করতে গিয়ে আমরা দুইজনকে কিন্তু নিজেদের স্কিল হারাতে দেখেছি কিন্তু। সো আমার মানে এগুলি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে আরো সিরিয়াস হতে হবে ইন টার্মস অফ আইডেন্টিফাইং যে কে কোনটার জন্য যোগ্য, সে যেন সেটাই সেজন্য সেদিকে যেন তার মনোযোগ থাকে এবং এটা একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমরা অনেক সময় যে ছেলেটা ভালো টেস্ট খেলে তাকে অনেক সময় উৎসাহিত করি, ওভাবে খেলো, তাতে T20-তে চান্স পাবে, এখানেও চান্স পাবে, ওখানেও চান্স পাবে। আমার মনে হয় এটা বোধহয় ঠিক না। এটা প্লেয়ারকে বুঝতে হবে, ম্যানেজমেন্টকে বুঝতে হবে, সংগঠকদের বুঝতে হবে যে এই খেলোয়াড় এটার জন্য উপযোগী, তাকে এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 2-1 খেলোয়াড় থাকবেই যারা হয়তো 3টা ফর্মেটে খেলবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু 3 ফর্মেটে খেলোয়াড় কমে যাবে, কিন্তু হয়তো ম্যাক্সিমাম 2টো ফর্মেটে খেলতে পারবে। সো আমরা ডেফিনেটলি যেটা চুলচেরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ডেফিনেটলি, এবং তারপরে যেটা করতে হবে, কারণ আমাদেরকে ভালো খেলতেই হবে, দের ইজ নো অল্টারনেটিভ। ভালো খেলার জন্য যেটা করতে হবে, যেসব সিদ্ধান্ত নিতে হবে, কিছু সিদ্ধান্ত সবার খুব ভালো লাগতে পারে, কিছু সিদ্ধান্ত সব ভালো নাও লাগতে পারে, কিন্তু সিদ্ধান্তগুলো আমরা নিতে হবে যদি আমরা ভালো খেলতে চাই। স্যার আব্দুল রাজ্জাক নির্বাচক বলেছেন যে সবাই T20-টাকে ক্রিকেট মনে করছে, আপনার কাছে কি তাই মনে হয়? আর যদি তাই হয় তাহলে টেস্ট ক্রিকেটারদেরকে মোটিভেট কিভাবে করবেন? অলরেডি আসলে 6 লাখ টাকা ম্যাচ ক্রিকেট পায় তারা। না, জিনিসটা হচ্ছে যাদের সম্ভাবনা আছে ভালো টেস্ট খেলার, তারা যদি T20-কে অনুসরণ করতে চায়, তাদের যেটা হবে যে গাছেরটাও হারাবে তারা, তলাটাও হারাবে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা আমার সাথে না, কিন্তু আমি খুব ভালো লম্বা ফর্মেট খেলি, আমি চাইলেই কিন্তু T20 খেলতে পারবো না, কিন্তু সেটা করতে গেলে আমি হয়তো দোনোটাই হারাবো। এটা খেলোয়াড়কেও বুঝতে হবে, খেলোয়াড় আশেপাশে যারা থাকে, গাইড যারা করে তাদেরকেও বুঝতে হবে কিন্তু, এবং সবারই একটা দায়িত্ব আছে কিন্তু। হ্যাঁ, সবাই যদি আমরা চাই সবাই আমরা শুধু বিরাট কোহলি হবো, সবাই সাকিব আল হাসান হবো, তা কিন্তু না। কাউকে কিন্তু অন্য রোল প্লে করতে হবে, অনেকে সীমাবদ্ধতা থাকবে, একটা ফর্মেটই হয়তো খেলতে পারবে, তাকে সেখানে রাখতে হবে। বাট বোর্ডের দায়িত্ব হচ্ছে যে একটা ফর্মেট খেলবে, তাকে সেভাবে তার রক্ষণাবেক্ষণ করা হলো বোর্ডের দায়িত্ব, সেই সিকিউরিটি দায়িত্ব বোর্ডের দায়িত্ব। স্যার T20 ক্রিকেটের কথা যেহেতু এলোই, আসলে একটু গৌরবের কথাও রয়েছে যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি বোলাররা আসলে সুযোগটা পাচ্ছেন। তানজিম সাকিব, গায়ান এমএস, জর্দান ওয়ারিয়র্স আজকে ম্যাচ খেলেছেন, দারুণ খেলেছে। বোলারদের আসলে উত্থানটা কেমন দেখেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে, এবং IPL-এ বাংলাদেশি বোলারদের দল না পাওয়া নিয়ে একটু অবাক হয়েছে? আমরা একটু বেশি না ছড়াই, আমাদের আলোচনাটা যেন আমরা একটু
টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম, আস্তে আস্তে আমরা অন্যদিকে চলে যাচ্ছে। প্লিজ কিপ ইট টু দিস। আর একটা দুটো প্রশ্ন, এটা এটা আমি এটা 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 আমি একটু বলি যে আমি ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজি এভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো, পৃথিবীর মঞ্চে আমরা যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। সো এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না। কিন্তু যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদেরও সুযোগ ছিল, কেউ কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। সো অনেকগুলো ব্যাপার আছে, বাট আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো। আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে, এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটায়, এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। সো আমাদেরকে ওই অ্যাভিনিউগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, এবং অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা ডেফিনেটলি করবো। সেকেন্ড টেস্টে যদি বলেন যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপটা তেমন স্ট্রং না, আমাদের কি ভালো সুযোগ হয়েছে কিন্তু আমাদের বোলাররা বেশ ভালো করছে। লাস্ট কোয়েশ্চেনটা, সুযোগটা তুলনামূলকভাবে একটু কমে গেল, কারণ প্রথম টেস্টে ওদের ব্যাটিংয়ের প্রতি যদি আমরা দেখি, ওরা এতটা সাবধানে ব্যাটিং করেছিল প্রথম টেস্টে, ওরা আমাদেরকে অনেক রেসপেক্ট দিচ্ছিল। কিন্তু ওরা এখন বুঝেছে যে ওরা যদি মোটামুটি টিকে যেতে পারে প্রথম দিকে, তারপরে হয়তো আস্তে আস্তে আমরা কিছুটা হাল ছেড়ে দিই। সো আপার হ্যান্ড ওদের থাকবে, আমাদেরকে অনেক কষ্ট করে ফিরে আসতে হবে। বাট ভালো কথা হচ্ছে যে আমাদের পেস বলাররা ভালো বল করে বা ভালো করে, নতুন বলতে খুবই ভালো বল করে, উইকেটের সাহায্য থাকলে খুব ভালো বল করে, সেইটাই আমাদের ভরসার জায়গা। সেটা যদি আমরা করতে পারি, কিন্তু অনেকবারই আমরা দেখেছি যে হয়তো বিপক্ষ দলে 3টা 4টা 5টা উইকেট পড়ে গেল মোটামুটি অল্প রানে, তারপর ওদের পার্টনারশিপে হয়ে যাওয়াটা, ওই জায়গাটা আমাদেরকে অনেকবার ভুগিয়েছে। কিন্তু ওই জায়গাটাতে আমাদেরকে আরেকটু কম্প্যাক্ট হতে হবে। ওটা যে হতে পারি আমি আশাবাদী দ্বিতীয় টেস্টে, কারণ আমরা এই টেস্টে ভালো ব্যাটিং করিনি, সুযোগ থাকার পরও অনেকেই ভালো একটা স্কোর করেও তারপর ওটাকে বড় করতে পারিনি। ওই জায়গায় আমাদেরকে একটু বড় করতে হবে, বড় পার্টনারশিপ করতে হবে। এটা করতে পারলে ডেফিনেটলি আমরা প্রেশার ফেলতে পারবো ওয়েস্ট ইন্ডিজকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।